রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বা এই রাজনৈতিক চর্চা যারা জীবনের সিংহভাগ সময় ব্যয় করে, তারা কেন এই মুনাফিকিটা করে? আমারও সে একই প্রশ্ন জাতির কাছে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আমার শুরুতে মনে হয়নি যে আমি ইনভলভ হব, কারণ আমি শুরুতে বুঝতে পারছিলাম না কি হচ্ছিল। টুকটাক নিউজ দেখছিলাম, রাতের নিউজে বা লেট নাইট নিউজ, যে বিভিন্ন জায়গায় স্টুডেন্টরা কোটা নিয়ে কথা বলছেন। তারপর আমার কাছে মনে হলো, ঠিক আছে, এটা তো আসলে ঠিক না। কোটা না মেধা, মেধা না কোটা। আসলে কি মানে এই যে কোটার একটা ব্যবস্থার কারণে অনেক মেধাবী স্টুডেন্টরা চান্স পাচ্ছে না। তো বিষয়টা কেমন না, মানে এটা তো আসলে পৃথিবীর সর্বস্তরে সবখানেই তো মেধার জয় জয়কার হওয়া উচিত। আমার যদি মেধা থাকে আমি কথা বলতে পারবো, আমার যদি মেধা না থাকে আমি কথা বলতে পারবো না। সেটা জবের ক্ষেত্রে হোক, ইউনিভার্সিটি ভর্তির ক্ষেত্রে হোক, যার যে অবস্থানে যেইটুকুন মেধা নিয়ে পৃথিবীতে এসছে বা যার যে যতটুকুন মেধা সে সেভাবেই তার অবস্থানটা সে পাবে। এটাই তো তার মৌলিক অধিকার, বা রাষ্ট্রেরও সেই ব্যবস্থাটা নিশ্চিত করার আমি মনে করি তার দায়িত্ব। তো একটা প্রিভিলেজ কত বছর মানুষ পেতে পারে এবং ওই প্রিভিলেজটা কয় জেনারেশন পেতে পারে। এখন আমি একজন যদি খেতাবধারী মানুষ হই, আমার প্রিভিলেজটা হয়তো আমার সন্তান পর্যন্ত যেতে পারে, কিন্তু তারও সন্তান, এটা তো এক ধরনের অনিয়ম মনে হয় আমাকে। যাই হোক, এত কন্ট্রোভার্সিতে না যাই। তারপর যখন মনে হলো যে এই ওদের এই দাবি দাওয়া নিয়ে এক ধরনের মানে স্বেচ্ছাচারিতা শুরু হলো, বাচ্চাদের সাথে নিগোশিয়েট করছে না, কথা বলছে না, লাঠিপিটা করছে, তারা শান্তি শৃঙ্খলভাবে বসে তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলছে, তাদের উপর গরম জল ঢালা হচ্ছে, পানি মারছে, পেটাচ্ছে, রক্তাক্ত করছে, মাথা ফাটিয়ে দিচ্ছে, টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। সর্বোপরি তাদেরকে বলা হচ্ছে যে তো তাহলে আমরা কোটা কাদেরকে দিব? রাজাকারের নাতিপুতিকে দিব? সো যাই হোক, গভর্নমেন্টের এই অধ্যত্বপূর্ণ আচরণের একটা পর্যায়ে যখন গুলিবিদ্ধ হওয়া শুরু হলো আমাদের সন্তানরা, আমাদের বাচ্চারা, আমাদের ভবিষ্যৎ জেনারেশনরা, তখন আমার ভূমিকাটা তো আসলে শুধুই সেলফোন, টেলিভিশন, সোফায় বসে চায়ের কাপে চুমুক দিব আর টিভি দেখবো, এইটুকুনি। এটা তো একটা কাপুরুষের লক্ষণ। ওই জায়গা থেকে মনে হলো আমার যাওয়া উচিত, যাব। একটা কথা বলতে পারি, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে। আপনার অনেক কিছুতেই আপনি সাপোর্ট পাবেন না, কিন্তু আপনি আপনার নীতির কাছে, বিবেকের কাছে স্বচ্ছ থাকতেই হবে। তো সেই জায়গা থেকে মনে হলো যে আমার মেন্টাল পিসটা হচ্ছে কি আমি ওদের পাশে দাঁড়ানো। আমি ওই কাপুরুষের মতো ওইটা আমি না আসলে। এটা আমি কখনো, আমি যাই হই না কেন, যেটাই হই না কেন, যেটাই আমার প্রফেশন হোক না কেন, নীতির নীতির প্রশ্নে আমি দাঁড়াবই। সেটা যে কোনো ইস্যুতেই হোক না কেন, সেটা কোটা আন্দোলন হোক, দেশের বিষয় হোক, যে কোনো বিষয় হোক, এটাই হওয়া উচিত প্রত্যেকটা মানুষের। এবং সেই জায়গা থেকে আমাকে মনে হলো যে আমার এখানে আর বসে থেকে কালক্ষেপণ না করে আমার যাওয়া উচিত। পরিমাণ চাপ সেটা আসলে আমি জানি, আর আমার এখনকার ওই মেমোরিগুলো মনে হলে আসলে আমি টের পাই, বা আবারও মনে হয় যেগুলো এত জলজান্ত, কিন্তু আসলে এগুলো কোনো কিছু আমি কেয়ার করি না। সেটা তখনও করিনি, এখনও করি না। কে আমাকে গালি দিল, কে আমাকে সহযোগিতা না করলো, আমি নিজের কাছে ক্লিয়ার থাকি সবসময়, প্রত্যেক দিন। তো এটা আমার কাছে ইম্পর্টেন্ট। দিন শেষে সত্যিকারের মানুষ চেনা যায়, এবং বাংলাদেশে অনেক ভালো ভালো মানুষ আছে যারা সত্যিকারের অর্থেই আসলে দেশপ্রেমী। সো তাদের কাছে ছুটে যাই, দেখা করি, কথা বলি, রাজপথে, স্লোগানে, সীমান্তে, সীমান্তের অতন্দ্র প্রহরীদের কাছে ছুটে যায়। তাদের যে দেশপ্রেম আমি কাছ থেকে দেখেছি, কথা বলে দেখেছি। তো ওই মানুষগুলোর কাছে গেলে মনে হয় না যে আসলে আমাদের দেশটা বিপথে আছে। কিছু মানুষকে দেখি সোশ্যাল মিডিয়াতে আজে বাজে অশ্লীল কুৎসিত গালি, তো ওদেরকে কি আমি কাউন্ট করি? কোনো কালেও করেছি বা করব? সাধারণ জনগণ, সেটা স্টুডেন্ট, রিক্সা চালক, গৃহিণী, একজন ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা এখন মানে আমাদের রাইটসটা নিয়ে কথা বলতে পারি, বলি। এটা একটা বিশাল পরিবর্তন, এবং যেই কারণেই গভর্নমেন্ট ফ্যাসিবাদ হয়ে ওঠার আগেও তারা অনেক কিছু চিন্তা বিশ্লেষণে যায়, যেটা হয়তো আগে কেউ চিন্তাও করতো না। এটা একটা ব্যাপক পরিবর্তন। আর জুলাই সনদের বাস্তবায়ন না হলে আসলে এই মানে ব্যাপক পরিবর্তনটা আসলে কখনোই আমাদের কাছে দৃশ্যমান হবে না। সো আমরা চাই
জুলাই সনদটাকে ওভাবেই বাস্তবায়ন করা উচিত, কোনো রকম পোল্টি না দিয়ে, কোনো রকম বেইমানি মুনাফাকি না করে। সেটা বর্তমান সরকার হোক বা অদূর ভবিষ্যৎ যেই গভর্নমেন্ট আসুক না কেন, এই প্রশ্নে জুলাই সনদের প্রশ্নে আপনারা দৃঢ় থাকবেন, না হলে কিন্তু জনগণ আপনাদেরকে একইভাবে ট্রিট করবে। এবং আপনাদের অবস্থা, সেটা আমি বলছি না যে বর্তমান সরকারকে, যারাই হোক না কেন, খুব বাজেভাবে আপনাদের পতন হবে। সময়ের সাথে সাথে সংবিধান পরিবর্ধনের প্রয়োজন আছে, কিন্তু সেটা কতটা সাংঘর্ষিক জুলাই সনদের সাথে, এটা হচ্ছে আমার কোশ্চেন। জুলাই সনদের ক্ষেত্রে যদি সাংঘর্ষিক হয়ে থাকে, তাহলে তো এই সংবিধান পরিপন্থী। আমি এই সংবিধানকে আমরা মানি না বা মানা উচিত না। জুলাই সনদকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হোক, সেটা সংবিধানের সাথে যাতে কোনোভাবে সাংঘর্ষিক না হোক, তবে না আসলে এই দেশটা শান্তিভাবে পরিচালিত হবে বলে আমি মনে করি। সব প্রবলেম আসলে চেয়ারে, মানে চেয়ারের যে সেট আপটা, মানে এটা বসার সাথে সাথে যাতে মনে না হয় যে এই চেয়ারটা আমার শুধু। প্রিভিয়াস এই চেয়ারটা অন্যের কারো ছিল, এখন আমি সাময়িকভাবে আছি, ভবিষ্যতে এটা আমার থাকবে না, এবং এটা আমাকে আরেকজনের কাছে হ্যান্ড ওভার করতে হবে সময়ের সাথে সাথে। এই জিনিসটা যদি আমরা বিশ্বাস করতে জানি এবং মানি, তাহলে আসলে আমার ফ্যাসিবাদ হয়ে ওঠার কোনো সুযোগই থাকে না। এবং জনগণের প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল, এই বোধোদয়টা জাতির কবে হবে? বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বা এই রাজনৈতিক চর্চা যারা জীবনের সিংহভাগ সময় ব্যয় করে, তারা কেন এই মুনাফিকিটা করে? আমারও সে একই প্রশ্ন জাতির কাছে। বাংলাদেশের তরুণরা, আমার মনে হয় পৃথিবীর যত দেশ আছে, এই দেশের ইয়ুথ জেনারেশনের মতো এত ভাইব্রেন্ট, এত এনার্জেটিক, তারা বীরের জাতি, তারা বীর সন্তান। সো আমি সবসময় তরুণদের সাথে আছি।